নমস্কার বন্ধুরা, গল্পকথার দেশে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন মোল্লা ওমর, তালিবান ও আমি বইটির তৃতীয় পর্ব। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের পর্ব। জামবাজের দুই বিবির সঙ্গে রাত্রিবাসের প্রচেষ্টা। 1989 সাল, ডিসেম্বর মাস। সাহেব কামাল পড়তাসা মামপিন্দা, চায় না সুরায়। অর্থাৎ, সাহেব কামাল ওঠো, বিকেল হয়ে গেছে, খাবে না? আমি চোখ মেলে তাকাই। সামনে দাঁড়িয়ে জ্যাঠ শাশুড়ি আবু, দুটো কোমরে হাত দিয়ে সে দাঁড়িয়ে আছে। তার দাঁড়াবার ধরনটাই ওই রকম। আমি উঠে বসলাম। হঠাৎ মনে পড়ে গেল, আজ থেকে গুলগুটিও তো এই ঘরেই শোবে বলেছে জামবাজ। আমার মনে আবার শোকের ছায়া নামল। সমস্ত রাগ এসে জড়ো হলো মাথায়। আবুকে বললাম, না, আমি চা খাবো না। ভাঙা ভাঙা প্রস্তুতে বললাম, দাগা চায়কে জোয়ে, অয়েলি খ্যাপা কি যে? অর্থাৎ, কেন এমন করছো, কেন দুঃখ করো? আমি মুখে কিছু বললাম না, বলার প্রয়োজন বোধ করলাম না। সেই সকাল থেকে এই একই জায়গায় আমি বসে আছি। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন কিচ্ছু খাইনি, খাওয়ার ইচ্ছেও নেই। মনের সমস্ত অবসাদ শরীরকে গ্রাস করেছে। কিছু ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না। আবু আমার সামনে বসে পড়ল। গুলগুটি একটা ট্রেতে সাজিয়ে চা নিয়ে এলো এবং একটা গোল মোটা পরোটা। গুলগুটিকে দেখা মাত্র আমার শরীরে এক ধরনের জ্বালা আরম্ভ হলো। বারবার সব কিছু মনে পড়ছে ছবির মতো, চোখের সামনে ঘোরাফেরা করছে। অজানা এক রাগ, অভিমান, যন্ত্রণা সব মিলেমিশে আমার মস্তিষ্কটাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। চোখ দিয়ে যেন আগুন ঝলসাচ্ছে। আবু কাপে চা ঢেলে দিল। পরোটা আমার সামনে রেখে বলল, দ্রোয়াকা উখরা, ধরো, খেয়ে নাও। আমি চিৎকার করে বললাম, না না। আবু এবার আমার পেটে হাত দিয়ে বলল, মা খাপা কিয়ে যা, উখরা নাসকে আওলাদ দা, বিয়া খারাপি যে। অর্থাৎ, রাগ করো না, খাও, পেটে যে বাচ্চা, নয়তো খারাপ হবে। আবু আবার বলল, গুলগুটিটা ওগি না, কিয়ে যে বিয়াদা মারুই খুঁড়ে, নাস খালাস না প্রিয়ে দে, তাস পাক মাস ঠান্ডে দা আগড়া দি, মাস ঠান্ডে দা, সাঙ্গারা খোসলায় খবর দা, তাস দুয়ারাই জোয়ে পর্দা কিজে। অর্থাৎ, গুলগুটিকে দেখো, খিদে না পেলেও রুটি খায়, পেট খালি রাখে না। তোমার 6 মাস পেটে বাচ্চা আর ওর 3 মাস। কি খুশির খবর, তোমাদের দুজনেরই ছেলে হবে। আমি চমকে আবুর দিকে তাকালাম। আবার কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা যেন এক্ষুনি বাইরে বেরিয়ে আসবে। গুলগুটিও? তার মানে যেদিন থেকে আমি এখানে এসে এই ঘরের মধ্যে রচনা করেছি একটা সুন্দর স্বচ্ছ স্বর্গ, একটা একটা করে স্বপ্ন দিয়ে মালা গেঁথেছি, তা কোনোদিন কোনো কুৎসিত রূপ ধারণ করে আমাকে কষ্ট যে দেবে তা কল্পনাও করতে পারিনি। এক অসম্ভব যন্ত্রণা হয়ে ফিরে আসবে তা কখনো ভাবতেও পারিনি। মানুষটা এমন ঘৃণিত। যেদিন ওই মানুষটা আমার গর্ভে রোপণ করেছে বীজ, পরিপূর্ণতা পেয়েছে তা আরেকটা অস্তিত্বে, ঠিক সেই মুহূর্তে আরও একটা গর্ভসঞ্চার। এত বড় বিশ্বাসঘাতকতা! হায় রে ঈশ্বর, প্রতি মুহূর্তের প্রতিটি আঘাত কি কেবল আমারই জন্যে অপেক্ষা করেছিল? প্রত্যেকটা লহমায় আমি যেন রিক্ত, নিঃস্ব হয়ে যাচ্ছি। ওই কারণেই কি জামবাজ আমাকে বলতে বারণ করেছিল আমার গর্ভসঞ্চারের কথা? শুনেছি প্রেগনেন্সির অবস্থায় আচমকা কোনো খবর ও আঘাত
খুব ক্ষতি করে গর্ভের ও গর্ভস্থ বাচ্চার। আমার চোখ দুটো জলে ভরে উঠল। মনে মনে জামবাজকে বললাম, কেন তুমি আমাকে এমন আঘাত দিলে? একবারও ভাবলে না আমার কতখানি কষ্ট হতে পারে? তুমি হতে পারলে এমন নিষ্ঠুর? আমার কতটা দুঃখ হতে পারে তা ভেবে তুমি কি একটু দুঃখ অনুভব করলে না? বোবা অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলাম শূন্যে। সামনে আবু বসে তাকিয়ে আছে আমার দিকে। গুলগুটি তার মাথা একটা হাঁটুর উপর শুইয়ে রেখে কি যেন আকাশ পাতাল ভেবে চলেছে। বাইরের ঠান্ডা দমকা হাওয়া এসে ঘরের দরজা খুলে দিয়ে চলে গেছে অনেকক্ষণ। কারো সেদিকে খেয়াল নেই। ধূসর নির্জীব একটা বিকেল। ঝিরঝির করে বরফ পড়েই চলেছে। উঠোনের এক কোণে রাখা বুট, যা দিয়ে উনুন জ্বলে, তা রাখা আছে। তার উপরে একটা দাঁড় কাক বসে হেরে গলায় কা কা করেই চলেছে। নাকশিরা চাচি হ্যারিকেন নিয়ে পাবলু চাচির ঘরে রেখে এলো। একটু পরেই সন্ধে নেমে আসবে, তারপরেই তো রাত। রাত সে তো ভয়ঙ্কর, নির্মম, নিষ্ঠুর। যে রাতের আগমনে এতদিন আমার মন খুশিতে নেচে উঠত, সারাদিন অপেক্ষায় থাকতাম কখন রাত হবে। আজ এক মুহূর্তে সেই রাত আমার কাছে হয়ে উঠল এক ভয়ঙ্কর। কেমন করে তাড়াবো এই রাতকে? চোখের জল আর বাধা মানে না। সে গড়িয়ে গাল বেয়ে পড়তে থাকে। আর মনে মনে আমি বলতেই থাকি, রাত তুমি এসো না, রাত তুমি এসো না। কি উদ্ভট ভাবনা আমার! রাত আসবে না তা কি হয়? কিন্তু এই রাতের অন্ধকারেই তো আমি হারিয়েছি আমার সব কিছু। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার চাওয়া পাওয়া, আমার কল্পনা, কামনা, বাসনা, সর্বোপরি আমার একান্ত আপন মানুষটাকে। এই রাতই তো কেড়ে নিয়েছে আমার বর্তমান ভবিষ্যৎ। সেই রাত আসছে আবার। আবার একটা যন্ত্রণা আমার জন্য বহন করে নিয়ে আসছে। আবার সহ্যের অসহ্যের সামনে হতে হবে আমাকে। আবার প্রশ্ন আসবে ত্যাগ ও ক্ষমার, শান্তি কিংবা অশান্তির। সেই রাতকে কেমন করে করি আহ্বান? রাত, তুমি আমাকে নিষ্কৃতি দিতে পারো না? আমি কেমন যেন এক অসহায় হয়ে ভাবতে থাকি, চোখের দৃষ্টি খোলা। আমি যেন সর্বহারার এক মহান নেতা। রাত 9টা বাজে। কনকনে ঠান্ডা হাওয়া পাজরার ভেতরের হাড়গুলোতেও কাঁপুনি ধরাচ্ছে। ঘরের মধ্যে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে। আমার সামনে বসে আছে জামবাজ, একটু দূরে গুলগুটি। আজ থেকে একসঙ্গে শোয়ার পালা আমাদের তিনজনের। একদিকে পড়ে আছে তোশক, বালিশ, লেপ। গুলগুটি বিছানা করতে গিয়েছিল, আমি করতে দিইনি। আমি ভাবতেও পারছি না এমন একটা ঘটনার কথা। সুসভ্য জগতের সভ্য মেয়ে আমি, কেমন করে মেনে নেব এমন একটা নোংরা, জঘন্য, ঘৃণিত প্রস্তাবকে, যা অতি অসভ্যতা। এও কি কখনো হয়? স্বামী তার দুটো স্ত্রীকে দুপাশে নিয়ে শোবে? এটা কোনো সভ্য জগতের রীতিনীতি? এ তো চরম দুর্নীতি, এক ধরনের পাশবিক অত্যাচার, মানসিক অত্যাচার। এমন অত্যাচার কোনো মাপকাঠি দিয়ে মাপা যায়? আমাদের দেশের পুরুষরা যে অন্য মেয়ের প্রতি আসক্ত হয় না তা নয়, ভুরি ভুরি তেমন প্রমাণ আছে। তবে একই বিছানায় একই সঙ্গে এমন ঘটনা বিরল বললে অত্যুক্তি করা হবে না একেবারেই। ঘরের কোণে আলো আঁধারির এক মায়াজাল যেন বিরাজ করছে। সেখানে বসে আছে গুলগুটি। আমি একবার ঘাড় ঘুরিয়ে ওকে দেখলাম। মনে মনে ভাবলাম, গুলগুটিও কি আমার মতো করে ভাবছে? আচ্ছা, ওর মনে কষ্ট হচ্ছে ঠিক আমার মতো? আমার ভাবনার মতো করে ওর ভাবনা একই জায়গায় এসে শেষ হচ্ছে? ও নিজেও তো একটা মেয়ে, আমার মতো। নিশ্চয়ই ওর কষ্ট হচ্ছে। তবে ও কেন প্রতিবাদ করছে না? তবে কি
ওর চাওয়াটা জামবাজের মতো বিকৃত? ও কেন বিছানা করতে চাইছে? এটা কি মানুষ না জানোয়ার? জামবাজ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, শোয়া হবে নাকি বসেই থাকবো সবাই? আমার ঘুম পেয়েছে। কথাগুলো হিন্দিতেই বলল, মানে আমাকে বলছে। আমি কোনো উত্তর দিলাম না। এবার গুলগুটিকে ঝাঁঝিয়ে বলল, মান্ডে বিস্তারা জোরকা, মানে তাড়াতাড়ি বিছানা বানাও। গুলগুটি তাড়াতাড়ি উঠে বিছানা বানালো। একটা বেশ চওড়া তোশক পাতা হলো, পরপর 3টে বালিশ রাখা হলো, লেপ 3টে রাখা হলো। এবার জামবাজ গিয়ে মাঝখানে শুয়ে পড়ল। আমি বসে বসে সব কিছু পর্যবেক্ষণ করছি। গুলগুটিও বসে আছে ঠিক বিছানার কাছে। সে ভাবছে শোবে কি শোবে না, ঠিক করে উঠতে পারছে না যে কি করবে। একবার আমার দিকে দেখছে আর একবার জামবাজের দিকে দেখছে। একবার হ্যারিকেনের দিকে তাকাচ্ছে, হ্যারিকেন নেভাবে কি নেভাবে না সেটা বোধহয় ভাবছে। এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো। আমি ঠায় বসে আছি, আকাশ পাতাল ভেবে চলেছি। ভাগ করে নিতে হবে আমার স্বামীকে, তাও গুলগুটির মতো একটা অশিক্ষিত নোংরা গ্রামের মেয়ের সঙ্গে। আমার দেশে যার অস্তিত্ব কেবলমাত্র ঘরের পরিচারিকা হিসাবে। রাগে যন্ত্রণায় সমস্ত ঘেন্না গিয়ে পড়ে গুলগুটির ওপর। রাগের জন্যে সমস্ত কটূক্তি বর্ষাতে থাকি ওকেই। তাছাড়া স্বামীর ভাগ তা একেবারেই অসম্ভব। তবে তো সৌরভকেই মেনে নিতে পারতাম, কিন্তু এখানে এই আত্মীয় স্বজন বিহীন বিদেশে মেনে না নিয়ে আমার উপায় কি? আমি এখান থেকে একা একা যেতেও তো পারবো না। সে কথা বেশ জোর দিয়েই তো আসাম চাচা বলেছিল। কি করব আমি এখন? কিন্তু এইভাবে মেনে নিয়ে কতদিন থাকতে হবে আমাকে এখানে? মনে মনে ভেবেই চললাম। একবার কলকাতায় পৌঁছাই, তারপর সমস্ত হিসেব নিকাশ হবে জামবাজের সঙ্গে। আজ যেমন নিজের হাতের মুঠোয় আমাকে পেয়ে ও বাধ্য করেছে এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতি মেনে নিতে, ঠিক এমনই যন্ত্রণা ওকে আমি দেব। প্রতিশোধ আমি নেবই। ওকেও এমনি করে বাধ্য করব, যা মানা যায় না তাই মেনে নিতে, যা সহ্য করা যায় না তাই সহ্য করতে। যা পেলাম তার অনেক বেশি হবে ওকে মেনে নিতে। সেদিন সফল হবে আমার নারী জীবন। নারীত্বের এমন অপমান মুখ বুজে সহ্য করব না। আমি গুলগুটিকে শুতে বললাম। গুলগুটি বোধহয় এই অনুমতিরই অপেক্ষা করছিল। সে হ্যারিকেন নিভিয়ে শুয়ে পড়ল। আমার বুকের ভেতরের একটা যন্ত্রণা উপর দিকে ঠেলে উঠতে চাইছে। আমি বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে জানলা দিয়েই লাফিয়ে নামলাম বারান্দায়। কোথায় যাব? কিভাবে যাব? কার কাছে যাব? কোথায় গিয়ে আমার মুখটা লুকাবো? কার কোলে বা বুকে গিয়ে আমার মাথাটা রাখবো? কার কাছে গিয়ে চাইবো শান্তি? এই অপরিসীম লজ্জার শেষ কোথায়? কে বাড়িয়ে দেবে তার সহানুভূতির হাত? ঘন অন্ধকারের মতো আমার জীবন অন্ধকার। কে দেবে আলোর দিশা? আমি যেন উন্মাদ হয়ে গেছি, তাই উদ্ভ্রান্ত হয়ে উঠোনের মাঝখানে চলে গেলাম। আবার ফিরে এলাম বারান্দায়। পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। আবার উঠোনে নেমে সোজা পাতকুয়ার দিকে গেলাম। হঠাৎ পিছন থেকে জামবাজ এসে আমার হাত ধরল। না ধরলেও অন্তত আত্মহত্যা করার মতো মানসিকতা আমার নেই। চোরের মতো জীবন থেকে পালাবার মেয়ে আমি নই। জামবাজের হাত থেকে এক ঝটকায় আমি হাত ছাড়িয়ে নিলাম। আমাদের আওয়াজ পেয়ে বাড়ির অনেকেই বাইরে বেরিয়ে এসেছে। আবু এলো, বলল, স্যারকে কি হয়েছে? জামবাজ তখন বলল সব। শুনে আবু আমাকে বলল, ওইলি দাগা সায়কে জোয়ে, আজা খোনে কে আজা, এসো ঘরে এসো। আমি বললাম, না, हम नहीं जाएंगे वो घर में, हम कभी नहीं रह सकेंगे एक साथ। জামবাজ তখন আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে থাকে।
আমি বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু জামবাজের শক্তির কাছে আমি হেরে যাই। জামবাজ একেবারে টেনে হিচড়ে ঘরের ভিতরে নিয়ে চলে যায়। আমি তখন রাগে, দুঃখে, যন্ত্রণায়, কিছু করতে না পারার জ্বালায় দিশাহারার মতো হয়ে এক টান মেরে বিছানাটা উঠিয়ে ছুঁড়ে দিলাম দরজার দিকে। গুলগুটি তাড়াতাড়ি করে উঠে গিয়ে বসেছে ঘরের এক কোণে। আমি জামবাজকে বললাম, अगर तुम मेरे ना हो सके तो और किसी के नहीं होने देंगे। मेरा सब सपना टूट गया, हम किसी को सपने देखने नहीं देंगे। मेरे दिल से जैसे चैन लूट लिया, अब तुम लोग भी चैन से नहीं रह सकोगे। জামবাজ এবার দ্বিগুণ উত্তেজিত হয়ে বলল, क्या करोगे तुम? আমি বললাম, देख लेना हम क्या कर सकता है। ও বলল, तुम कुछ भी नहीं कर पाओगी। আমি যেন তখন এক হিংস্র বাঘিনী। এত কিছুর পরেও লোকটা এমন জোরের কথা বলতে পারে? লজ্জা করছে না ওর? আমি ঝাঁপিয়ে পড়লাম জামবাজের ওপর। মনে হলো ওকেও দেব যন্ত্রণা, যা আমি ভোগ করছি। জামবাজের ওপর যাওয়ার আগে ও সজোরে মারলো একটা ধাক্কা। আমি ছিটকে গিয়ে পড়লাম জানলার উপর। সেখানে রাখা ছিল আমার ওয়াটার কুলারটা। ঠিক তার উপরে গিয়ে পড়লাম। পেটে লাগলো অসম্ভব জোরে। আমি মাগো বলে চিৎকার করে উঠলাম। হঠাৎ আমি অনুভব করলাম জলের স্রোতের মতো কি যেন বেরিয়ে আসছে আমার পেটের থেকে। আমি দেওয়াল ধরে উঠে দাঁড়াতে গেলাম। দেখলাম পা বেয়ে নেমে যাচ্ছে রক্তের ধারা। আমি যন্ত্রণায় ভয়ে কোঁকিয়ে উঠলাম। গুলগুটি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। জামবাজ আমাকে ধরতে এলো। আমি কেঁদে কেটে বললাম, মেরা আখরি সপনা ভি টুট গয়া জামবাজ। আর কোনো কথা বলতে পারলাম না। মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর কি হয়েছে জানি না। যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম আমার সামনে আবু বসে, জামবাজ, রানাই চাচা, আরো অনেকে, সবার মুখ নিচু। যাকে ঘিরে এই 6 মাস ধরে নানা রকম স্বপ্নের জাল বোনা শুরু করেছিলাম, মনে মনে কতবার ভেবেছি তার ছোট্ট দুখানা হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আধো আধো বলে অনর্গল কথা বলে চলেছে। আমি তাকে শাসন করছি, আদর করছি। সেই আকাঙ্ক্ষিত সন্তান আজ আর কোনোখানেই নেই। সে আমাকে একা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিল। আমি হারিয়ে ফেলেছি তারে। সে আমার সন্তান, আমার আত্মজ, আমার আমি। সে আর নেই। শেষ সম্বলটা হারিয়ে আমি কেমন যেন দিশাহারা হয়ে পেলাম। মনে হতে লাগলো, আর কি হবে বেঁচে থেকে? জামবাজের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলাম, ও একটু সমব্যথী। কিন্তু ওই মুখে কোনো পরিবর্তন আমি লক্ষ্য করিনি। আরো আরো ভেঙে পড়েছি। মনে হয়েছে আমার সন্তান নষ্ট হয়েছে, তাতে জামবাজের তো কোনো ক্ষতি হওয়ার কথা নয়। ওর তো সন্তান হবে, সে আমার গর্ভে হোক আর গুলগুটির গর্ভে হোক। সুতরাং ও কি করে বুঝবে ও যে কেবল একটা পুরুষ? পুরুষের আবার ছলের অভাব হয়? পুরুষের কি হৃদয় থাকে? পুরুষ কি কোনো নারীর হৃদয়ের খবর রাখে? পুরুষের কি মন আনচান করে কোনো নারীর জন্যে? পুরুষ যখন যা কিছু পেতে চায় তা সে নিজস্ব মালিকানায় পেতে চায়। কিন্তু মেয়ে নিজস্ব মালিকানায় কেন পায় না? পাবে না। কোনো নারী তা পায়নি। পুরুষ কি করে বুঝবে মায়ের হৃদয়ের যন্ত্রণা, সন্তান হারানোর দুঃখ? পুরুষ কি বোঝে? পুরুষ যে কেবল পুরুষ, মা তো নয়। সকাল থেকে দুপুর হয়, দুপুর গড়িয়ে নামে সন্ধে, আমার কোনো পরিবর্তন হয় না। সেই যে আমি বিছানা নিয়েছি তা আজও এই 5 দিনে সেরে উঠতে পারিনি। শারীরিক যন্ত্রণা, দুর্বলতা, মানসিক দিক দিয়ে একেবারে বিকল হয়ে পড়েছি। বাড়ির সবাই বোঝে, জামবাজও বোঝে কিনা আমি বুঝি না। মনে মনে আমি ভাবি যেন আর সেরে না উঠি। আমার অসুস্থতার সময় লক্ষ্য করলাম গুলগুটি খুব একটা বেশি আমার এই ঘরে আসে না। জামবাজ আমার ঘরেই একটু দূরত্ব রেখে শোয়।
ভাবলাম, যাক, বাঁচা গেছে। অন্তত ওদের একসঙ্গে শোয়াটা আমি বন্ধ করতে পেরেছি। এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করতে লাগলাম। কি এক অপরিসীম শান্তি মনে ঘুরে বেড়ায়। এ যেন সব হারিয়ে একটু পাওয়া সামান্য তৃপ্তি। সারাটা দিন অঝোরে বৃষ্টিতে ভিজে দিনান্তে বাড়ি ফিরে ভিজে জামা কাপড় ছেড়ে ফেলে হাত মুখ ধুয়ে শুকনো জামা কাপড় পরে সোফার উপর বসে এক পেয়ালা গরম চা যেমন তৃপ্তি আনে মনে, ঠিক তেমনই এক ধরনের তৃপ্তি আমাকে যেন আচ্ছন্ন করে তোলে। কিন্তু আমার সব ভাবনা কেন এমন করে ভুল হয়ে যায়? কেন সব তৃপ্তির পরে থাকে এক যন্ত্রণা, জ্বালা? ভাবনা এই কারণে ভুল যে প্রায় 12 দিন পরে জানাই চাচার মা মুসকি আদি এলো আমার ঘরে। তিনি ছিলেন না, গিয়েছিলেন সেলগড়, তার বাপের বাড়ি, সেই গদনির কাছে। আজই সকালে ফিরে এসেছে। এইসব শুনে আমার কাছে এসে বসে দুঃখ করছে। গুলগুটি একটু মুখরা বলে তাকে মুসকি আদি পছন্দ করে না। আমাকে বলল, রেনে, আওলাদ লোকসান কারাদা, অর্থাৎ বাচ্চাও নষ্ট হয়ে গেল। রেনে মানে এতিম। এখন আমার পরিচয়, আমি এতিম। মুসকি আদি বলে কিছু বললাম না। অন্য কেউ হলে ঘুষি মেরে দাঁত কটা ফেলে দিতাম রেনে বলার আগে। যাই হোক, একটু পরে দরজার দিকে মুখ করে গুলগুটির উদ্দেশ্যে বললাম, মুসকি আদি তার চায়ের আওড়া, মানে মুসকি আদির জন্য চা আনো। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরে দেখলাম একটা ট্রেতে গুলগুটি এক টিপট চা ও একটা পেয়ালাতে কিছু লজেন্স নিয়ে আমার ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে মুসকি আদিকে চা নিতে বলছে। আমার মনে এবার একটু কষ্ট হলো, খুব লজ্জা করতে লাগলো। ভাবলাম, কেন বলেছিলাম ঘরে না ঢোকার জন্য, তাই ও ঢুকছে না। আহারে, ওর কি দোষ? ওকেও তো ঠকিয়েছে ওর স্বামী। দোষ তো তার যে একটা বউ থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে মেশে। তেমন পুরুষ তো সমাজের জঞ্জাল, নারী তো নয়। আমি সমস্ত রাগ, ঘৃণা, দুঃখ ভুলে গেলাম ও আমার সতীন, আমার ভালোবাসার আরেকটা দোসর। সব ভুলে ওকে ডাকলাম, বললাম, স্যাকে ফোনে কা অয়েলি না রাজি, অর্থাৎ কি হলো, ঘরে আসছো না কেন? গামকামা গুলগুটি, দুঃখ করো না গুলগুটি, যে গুস্তাসে গায়ে দিলাম। আমি রাগের মাথায় বলেছি, মা খাপা কি আজা, রাগ করো না। हाँ, मैं पागल हो जाऊंगी अगर मुझे जाने नहीं दोगे। এসো এসো, বসো। গুলগুটি বলল, সেইদা, ঠিক আছে, মগর ওসম প্লাস পিয়ে না যে বিয়া না রাজাম, অর্থাৎ কিন্তু এখনো 10 দিন না হওয়া পর্যন্ত ঘরে যাব না। আমি খুব অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন? তা আওলাদ বুয়ানজো অসখনেকে জাম বিয়ামা, আওলা বুম বিয়া নিজে যাকে তা খনেকে না জাম, অর্থাৎ তোমার বাচ্চা খারাপ হয়ে গেছে, এখন ও ঘরে গেলে আমার বাচ্চাও খারাপ হয়ে যাবে, তাই তোমার ঘরে যাব না। আমি বধির হয়ে নিষ্পলক তাকিয়ে রইলাম। ভাবলাম, ও এই কারণে তবে এখনকার বিচ্ছেদ, এই ব্যবধান। কোনো কষ্ট স্পর্শ করে না, কোনো মানবিকতা কিংবা মমত্ববোধ কাজ করেনি। আর একটু আগে যে মায়া, দয়া, করুণার উদ্রেক হয়েছে আমার মনে, তা কেবল আমারই হয়, গুলগুটির বা জামবাজের নয়। মনের মধ্যে আমার আবার জমে উঠল ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণা। চাই না আমার কোনো করুণা ওই মানুষটার থেকে। কেন ও শোয় আমার ঘরে? খুব স্বাচ্ছন্দ্যে গুলগুটি কথাগুলো বলল। ওর একটুও কষ্ট হলো না? ভাবলো না এমন কথা বললে সাহেব কামালের কষ্ট হবে? আমার বাচ্চা, আমার ঠিক গলার কাছে একটা অব্যক্ত কষ্ট দলা পাকিয়ে উঠছে। না, গুলগুটির জন্য আমার ভাবনার প্রয়োজন নেই। আমি আর কোনো কথা না বলে মুখ ঢেকে শুয়ে পড়লাম। মুশকি আদি কখন চলে গেছে কে জানে।
ফিস ফিস আওয়াজে স্তম্ভিত হয়ে ফিরে মুখ থেকে চাদর সরিয়ে দেখতে গেলাম কে কথা বলছে। দেখলাম জামবাজ ও অচেনা একটা লোক। লোকটা মুখে কি সব বিড়বিড় করছে, হাতে একটা বড় পুঁতির মালা, সেটা একটা একটা করে গুনে চলেছে। লোকটার সামনে রাখা এক গ্লাস জল একবার বিড়বিড় করে আর ফু দেয় গ্লাসে। বুঝলাম এটা জল পড়া হচ্ছে। আমাদের দেশে বেলগাছিয়ার মসজিদে এমন করে জল পড়া দিতে দেখেছি। আমি রেগে মেগে উঠে বসলাম, বললাম এটা কি হচ্ছে? জামবাজ বলল, तुम्हें नजर लगा इसीलिए मौलवी को लेके आया, पानी दम कर देंगे, तुम ठीक हो जाओगी। আমি চিৎকার করে বললাম, मुझे नजर लगा, बेईमान, शैतान कह के, धोखाबाज, भागो जल्दी यहां से, नहीं तो अच्छा नहीं होगा। मौलाना लेके आए, ठीक करेगा। মৌলানা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, জামবাজে উঠে গেল। আমি চিৎকার করতেই থাকি, मौलाना लेके आया, दिखाता है कितना प्यार है, प्यार दिखाने आया मौलाना लेके। বিড়বিড় করে বলতেই থাকি। তারপর চোখে জল এসে গেল। তারপর জামবাজকে ডাকি, জামবাজ इधर आओ, तुम्हारे साथ मेरा फैसला है आज, अगर नहीं आओगे तो बंदूक से हम अपना जान खत्म कर देंगे, गुलगुटी को भी मारेंगे। বলে দেয়াল থেকে কালা উঞ্চি কোভ নামালাম। হঠাৎ জামবাজ এসে আমার হাত থেকে ওটা কেড়ে নিল। তারপর বলল, तुम क्या सचमुच पागल हो गया? हाँ, मैं पागल हो जाऊंगी अगर मुझे जाने नहीं दोगे। तुम बोलो तो क्या करना चाहता? हम अपना देश जाने मांगता, वो तो अभी नहीं होगा। फिर पूछता क्यों? दूसरा बात ये है, हम जो कहेंगे तुम कर सकोगे? बताओ तो सही। हम चाहते हैं तुम गुलगुटी के पास कभी नहीं जाओगे। ये कैसे होगा? ये नहीं होगा, वो नहीं होगा तो क्या होगा? জামবাজ চুপ করে বসে রইল বেশ খানিকক্ষণ। তারপর বলল, अगर हम उसके पास नहीं जाएगा तो तुम खुशी से रहोगी? আমি বললাম, खुशी से रहेंगे या नहीं रहेंगे ये बात हम नहीं बता सकते, मगर कोशिश करेंगे। জামবাজ বলল, ठीक है, आज से हम गुलगुटी के पास नहीं जाएंगे। আমিও এমনি ছাড়ার মেয়ে নই, বললাম, फिर कुरान के ऊपर हाथ रख के कसम खाओ। জামবাজ কোরআনের উপর হাত রেখে বলল, গুলগুটির কাছে ও আর যাবে না, এমনকি ওকে ছোবেও না। আমার মনে আর কোনো দ্বিধা রইল না। দিন বদলের সঙ্গে সঙ্গে আমিও যেন সব ভুলে যেতে থাকি। জামবাজ ও আমার মধ্যে আর কোনো বাধা রইল না। তবুও আমি স্বাভাবিক হতে পারলাম না। যখনই জামবাজ আমাকে কাছে টানতে যায়, আমার চোখের সামনে ভেসে ওঠে জামবাজ ও গুলগুটির মিলনের দৃশ্য। আমার অ্যাবর্শন, জামবাজের বলা, ও মেরা বিবি। আমি পারি না জামবাজকে মন থেকে কাছে টেনে দিতে। ওকে দূরে সরিয়ে দিতে থাকি আর নিজেকে ভাঙতে থাকি, নিজেই নিজের কাছে হেরে যেতে থাকি। ভাবি, এই কি আমি সেই মেয়ে? একটু বকলেই বালিশে মুখ গুজে যে মেয়ে অভিমানে কেঁদে ভাসাতো, সেই মেয়ের এত সহ্য, এত ধৈর্য। এর মধ্যে আমার আরো একটা ভীষণ রকম কাজ এসে পড়লো মাথায়। তা হলো 24 ঘন্টা জামবাজকে পাহারা দেওয়া। যতক্ষণ বাড়িতে থাকি আমি ওর সঙ্গে ছায়ার মতো থাকি, যাতে ভুলেও গুলগুটির ধারে কাছে না যায়। যখন জামবাজ বাইরে থাকে তখন গুলগুটির উপর নজর রাখি, যেন কোনো বাগান বা ঘুপচিতে না যায়। আমি একটা সুস্থ মেয়ে আস্তে আস্তে অসুস্থ হতে থাকি। আমার স্ট্যাটাস, আমার শিক্ষা সব যেন এক দুর্বিষহ অসভ্যতার সঙ্গে মিলে মিশে যেতে থাকে। কথায় কথায় রেগে যাই, চিৎকার করি, ভাবি আমি কি পাগল হয়ে যাচ্ছি? তা না হলে আমার এমন কেন হয়? কেন আমি কিছুতেই বুঝতে চাই না কিছু। আবুর ঘরে আর যাই না, জানাই চাচার ঘরে যাই না, কোথাও গিয়ে শান্তি পাই না। মনে হয় যদি জামবাজ এসে যায়, যদি গুলগুটিকে জড়িয়ে ধরে,
এত ভাবনার পরে পাশাপাশি শুয়েও আমরা যেন একে অপরের থেকে অনেক দূরে আছি। এক এক সময় মনে হয় জামবাজও কি মনে মনে গুলগুটির কথা ভাবে, ওকে পেতে চায়। আমি কি ওকে জোর করে ধরে রেখেছি? এক একবার ভেবেছি রোজ জামবাজকে আমার এই শরীরটা ভোগ করতে দেব, যাতে ওর ইচ্ছে না হয় গুলগুটির কাছে যাওয়ার। সময়ে অসময়ে আমি জামবাজকে আহ্বান করেছি, নিজের ইচ্ছার বিরুদ্ধে শরীরটা দান করেছি। রাতের অন্ধকারে বিছানায় শুয়ে যখন নিজের মুখোমুখি হয়েছি, একে একে আমার স্ট্যাটাস, আভিজাত্য সব কি বিদায় নিয়েছে? তখন প্রশ্ন করেছি নিজেকে, সুমি, এমনি করে ধরে রাখতে পারবে তুমি জামবাজকে? সুমি, সত্যি করে বলো তো, তুমি কি আজও জামবাজকে ভালোবাসো? মন উত্তর দিয়েছে, না, এমনি করে ধরে রাখা যায় না। কেবল একটা উন্মত্ততা আমার এবং জামবাজকে গুলগুটির কাছে না যেতে দেওয়ার। যে সুখের আশায় ও আমাকে বিয়ে করেছে মিথ্যের আশ্রয় নিয়ে, সেই সুখ কি ও কেবল আমার শরীরের মধ্যে পেতে চেয়েছে? সেই শরীরও পাচ্ছে, আর ভালোবাসা, তাও কি আর সম্ভব? যেখানে প্রতিশোধ স্পৃহায় কেউ মত্ত, সেখানে ভালোবাসার স্থান কোথায়? জামবাজির প্রথম বিবির প্রথম সন্তান প্রসবে ডাক্তারি বিভ্রাট। পুরো 1 বছর পূর্ণ হলো আজ। 1990 সালের 20শে আগস্ট। 1989 সালের এই আগস্টেই আমি এসেছিলাম জামবাজের হাত ধরে, শ্বশুরবাড়ির মানুষজনকে দেখতে, চিনতে। সে দেখা আমার শেষ হয়েছে। এমন করে দেখা বোধহয় কোনো মেয়েই দেখেনি। আমার মেজ দেওর কালা খানের বিয়ে হয়েছে মাত্র 3 মাস হলো। এদিকে গুলগুটির বাচ্চা হবে। গুলগুটির দেখাশোনা করার জন্য ওর বৌদি সাবু এসেছে এবং গুলগুটির এক বোন জোরগোলও এসেছে। ওরা আমার ঘরে এসে বসে। জামবাজ ওদের সঙ্গে হাসি ঠাট্টা তামাশায় মশগুল হয়ে পড়ে। আমার মাথার ভেতরকার পোকাগুলো কিলবিল করে ওঠে। জামবাজ অন্য কারোর সঙ্গে গল্প করলে আমার কিছু হয় না, অথচ ওদের সঙ্গে কথা বললেই যত রাগ। অথচ সাবু ও জোরগোল কিন্তু আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না। নিজেকে নিজে ধিক্কার জানাই, তবুও সহজ সুন্দর হতে পারি না। মাঝে মাঝে গুলগুটির জন্যও কষ্ট হয়, যখন একা উদাস মনে বাগানে অথবা রান্নাঘরে বসে থাকে। তখন যন্ত্রণায় আমার বুকটাও ফেটে যায়। বিবেক আমাকে দংশায়। মনে হয় এটা আমি অন্যায় করছি। জামবাজ ওরও স্বামী, তবে কেন আমি ওকে ওর স্বামীর থেকে দূরে সরিয়ে দিচ্ছি? আমার থেকে ওর অধিকার তো কোনো অংশে কম নয়। নারী হয়ে নারীকে কষ্ট দিচ্ছি? না, আর এমন করব না। সমস্ত বন্ধন থেকে জামবাজকে মুক্তি দেব। জামবাজ ওর কাছে যাচ্ছে ভেবে আবার আমি অতি সহজ হয়ে যাই। পারি না। তখন আমি নিজেকে উদার করতে পারি না। হেরে যাই। আমি হেরে যাই। আমি আমার ঘরেই বসেছিলাম। হঠাৎ গুলগুটির গর্ভ যন্ত্রণা উঠে বন্ধ হয়ে গিয়েছিল রাতে, অথচ একটা চিনচিনে ব্যথা ছিল। আমাকে এসে বলল সাবু। আমার মনে একটা করুণার উদ্রেক হতে লাগলো। হাজার হলেও তো ও একটা মেয়ে। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, দৌড়ে গেলাম গুলগুটির পেটে হাত বুলিয়ে দিতে। বুঝলাম এখনই ডেলিভারি হওয়ার দরকার। সঙ্গে সঙ্গে একটা কাগজে ইঞ্জেকশনের নাম লিখলাম, সিনটোসিয়ান। আমার ছোট দেওয়ার ইঞ্জেকশন এনে দিল। সাবু, জোরগোল, এমনকি জামবাজ পর্যন্ত ইতস্তত করতে লাগলো, ইঞ্জেকশন দিতে বারণ করলো। ওরা ভাবলো যদি আমি গুলগুটিকে মেরে ফেলি। ভাবনাটা অস্বাভাবিক কিছু নয়, আমার ব্যবহারই ওদের এমন ভাবতে বাধ্য করেছে। কেবল গুলগুটি সবাইকে থামিয়ে দিয়ে বলল, তাস কারারসা, তোমরা চুপ করো। যে ইঞ্জেকশন নিসাম, আমি ইঞ্জেকশন নেব। ইস পরোয়া নাস্তা, যে আকল বন্ধ, লাশকে মর কিয়ে যাম। তাসটি সাইদা, অর্থাৎ একটুও পরোয়া নেই, আমি নিজের সতীনের হাতে মরব, তোদের তাতে কি? আমি স্তম্ভিত।
নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। গুলগুটি, একটা অশিক্ষিত মেয়ের মুখ দিয়ে বেরোলো এই কথা, যাকে এই 1 বছরে আমি কেবলই দূরে সরিয়ে রেখেছি, এক মুহূর্তের জন্য যাকে আপন বলে আমি ভাবতে পারিনি, সে আমাকে এমন করে আপন করে রেখেছিল। আমি হেরে গেলাম। আমার শিক্ষা দীক্ষা, শৌর্য, ধৈর্য সব যেন নিমেষের মধ্যে কোথায় ধূলিসাৎ হয়ে গেল। চোখে আমার জল টলটল করতে লাগলো। আমি গুলগুটিকে ইঞ্জেকশন দিলাম, দিয়ে বসে রইলাম। অল্পক্ষণ পরে দেখলাম গুলগুটি দরদর করে ঘামতে শুরু করেছে। ও কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে। আমি ওর পালস দেখতে লাগলাম। সর্বনাশ, ওর পালস পাওয়া যাচ্ছে না। ও শুয়ে পড়ল। আমি নিজে তখন ঘামতে শুরু করেছি। এই ইঞ্জেকশন প্রেশার চেক না করে দেওয়া খুব বিপজ্জনক। তবে কি? আমি আর ভাবতে পারছি না। এদিকে জামবাজ বলছে, हम पहले ही तुम्हें मना किया, अगर उसको कुछ होगा ना तो तुम्हें भी हम देख लेंगे। আমি কথাটা ঠিক শুনলাম তো? জামবাজ বলল কথাটা? কিন্তু তখন আমার ভাববার সময় নেই। ঠান্ডা জল দিলাম গুলগুটিকে, চোখে মুখেও ঠান্ডা জল দিলাম। সাবু জোরগোল সমানে কেঁদে চলেছে। আবু আমাকে বলল, ওইলি দাগা সে কাওয়াল, তুই ইনসান দা কি চিজাই, অর্থাৎ কেন এমন করলে? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? সবাইকার সমস্ত অভিযোগের আঙুল আমার দিকে। আমি নির্বাক। ভগবানের উপর ভরসা হারিয়েছি অনেক দিন আগে। আজ আমার এই দুঃসময়ে পাশে কোনো বন্ধুকে পেলাম না। সত্যি তো, গুলগুটি এদের নিজেদের মেয়ে, জামবাজের ফুপুর মেয়ে, আবার বিবি। ওর দাবি অধিকার প্রকাশ্যে না থাকলেও আমার থেকে অনেক গুণে তা বেশি। আজ তা প্রমাণিত হলো। আমি একা, স্রেফ একা। হঠাৎ গুলগুটি কোঁকিয়ে উঠল জোরে, এবং তখনই একটা মেয়ে ভূমিষ্ঠ হলো। আস্তে আস্তে গুলগুটিও সুস্থ হতে লাগলো। আমি আর কোনো কথা বললাম না, সোজা নিজের ঘরে চলে এলাম। জামবাজের বলা কথাগুলো কানে বাজতে লাগলো। 1 বছর কেবল শারীরিকভাবে দূরে সরাতে সক্ষম হয়েছি আমি, কিন্তু মানসিক এক চুলো তো সরাতে পারিনি। আবার দগ্ধ হলাম, কিন্তু কিছু আর বলতে ইচ্ছা করলো না। আগে কেবল মানসিকভাবে আমি দূরে সরে গেলেও শরীরটা ওকে দিয়েছিলাম, এবার তাও দিতে আর মন চাইল না। 1 বছর ধরে যাকে আগলে রেখেছিলাম, পাহারা দিতাম, এবার সে বাঁধন আলগা হলো। পাহারা দেওয়ার প্রয়োজন আর রইল না। কি হবে? ওই মনটা তো গুলগুটির কাছে আছে, শরীরটা দিয়ে কি হবে? কেবল বুকের ভেতর একটু মোচড় দিয়ে উঠল। আমার দিশেহারা অবস্থার কিছু উন্নতি হয়নি। শুকনো চোখের পাতা কান্নায় ভিজে উঠতে দেরি করল না। মনে হচ্ছে সবটুকু কেমন একটা কুৎসিত, সমস্ত দৃশ্য যেন জ্বালা ধরায় মনে, অথচ একটা মিষ্টি অনুভূতি নেচে বেড়াচ্ছে মনে। তা একটা আগন্তুকের আবির্ভাব, একটা ছোট্ট শিশু। এই মাত্র সকাল হলো। এই সকালেই একটা গুরু গম্ভীর রোদ ছড়িয়ে পড়েছে সারা আফগানিস্তানে। আমার খুব আপন জায়গা আঙ্গুরের বাগান। বাগানে ঢোকার দরজা দিয়ে ঢুকেই ডান দিকে একটা চাতাল মতো আছে। আবু এই চাতালে এসে নামাজ পড়ে। আমি এসে বসে থাকি এই চাতালে। খোলা আকাশের তলায় বসে মনটাকে পাঠিয়ে দিই কলকাতায়। মনে মনে ভাবি আর আপন মনে গান গাই। আদ্রামান ভাইয়ার মেয়ে আটলাসা আমার সঙ্গে সঙ্গে থাকে। ও আমার অনেক কথা বোঝে না, তাও ওকে হাত পা নেড়ে আমার দেশের গল্প শোনাই। ও চোখ বড় বড় করে কেবল তাকিয়ে থাকে আর মাঝে মাঝে বলে, খাতা সোতন বে খুরসুরত দা, অর্থাৎ তোমাদের দেশ খুব সুন্দর। আমাদের কথার মাঝেই আবু একটা গরুর দড়ি ধরে টানতে টানতে নিয়ে এসে বাঁধলো আলু বোখরার গাছের সঙ্গে। আমাকে বলল,
স্যাকে সাহেব কামাল, গোয়া সিধে দোয়া বালা এসে। মানে কি সাহেব কামাল, গরুর দুধ দুইতে পারো? আমি বললাম না। আবু বলল, রাজা ইয়াজদাকা, মানে এসো শিখে নাও। এই আবু পারে না এমন কোনো কাজ নেই। আমি সমস্ত বাড়ির মধ্যেই আবুকেই যেন একটু বেশি বিশ্বাস করি। আবুর সঙ্গে বেড়াতে যাই, গরুর খাবার সাঁওতালা কাটতে যাই ক্ষেতের মধ্যে। আবু একদিন আমাকে বলল, রাজা জেসুজে গাড়ুকে, অর্থাৎ চলো পাহাড়ে যাই। আমি না বললাম না। আসলে আমার ইচ্ছে করছিল কোথাও একটা যাই। আবুও চলেছে, আমিও চলেছি পাহাড়ের কোলে নাদির চাচার শ্বশুর বাড়ি। বেশ খানিকটা চলে গেছি। হঠাৎ মনে হলো গুলগুটির বাচ্চা হয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে, এখন তো ওর কাছে যাওয়ার কোনো বাধা নেই জামবাজের। হঠাৎ মাথাটা কেমন যেন গরম হয়ে উঠল। বিছানার দৃশ্য যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আবার সেই যন্ত্রণা আমার মাথাটা ছিঁড়ে খুঁড়ে খাবে বলে উন্মত্ত হয়ে উঠেছে। একটা রাগ পা থেকে যেন মাথায় উঠতে থাকে, মুখ বিকৃত হতে থাকে। জামবাজ কেবল আমার, তাকে কোনো মতেই আমি ভাগ করে নিতে পারবো না। যা হয়ে গেছে তার হতে দেব না। একটা অসহায় বোধ মনের মধ্যে দ্বিগুণ উত্তেজনা সৃষ্টি করতে লাগলো। আমি আবুকে বললাম, আবু জেনাজাম রাজা কর্তাজে, অর্থাৎ আমি যাব না, এসো বাড়ি যাই। আবু বলল, স্যাকে অয়লি, মানে কেন, কি হয়েছে? আমি আবুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাড়ির দিকে হনহন করে হেঁটে আসতে শুরু করলাম। একেবারে বাড়িতে এসে নিজের ঘরের চৌকাঠের কাছে এসে দাঁড়ালাম। হঠাৎ দেখলাম গুলগুটি ঘর থেকে বেরিয়ে আসছে। ওকে দেখা মাত্র রাগে যন্ত্রণায় আক্রোশে থমকে দাঁড়িয়ে ওকে দেখছি। কোথাও কোনো সুখের ছোঁয়া লেগেছে কি? আমার দুটো চোখের আগুনের একটা ঝাপট গিয়ে লাগলো গুলগুটির চোখে মুখে। চরম পরিতৃপ্তির কোনো অনুভূতির প্রতিক্রিয়া ও সমস্ত মুখে আমি খুঁজতে লাগলাম। গুলগুটি নির্লিপ্ত একটা আহ্বান জানালো, বলল, অয়লি ওলারদা, রাজা দাঁড়িয়ে কেন, এসো। আমি কেবল কষ্ট দিচ্ছি, কষ্ট পাচ্ছি। নিজের অসহিষ্ণুতা নিজের কাছেই খুব বিচিত্র মনে হতে লাগলো। ওর কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে শান্তি অনুভূতি হলো, কিন্তু ওর এমন নির্লিপ্ত সুরে আহ্বান আমার অসহ্য বলে মনে হলো। অস্থির হাবভাব এবং নিরুত্তাপ উক্তি যেন প্রমাণ করে ওর ঔদ্ধত্যতা। আসলে গুলগুটিকে আমি একটুও সহ্য করতে পারি না। ওকে দেখলেই কেবল মনে হয় ওর জন্যই তো আমার এত কষ্ট, এত যন্ত্রণা। কিন্তু যখন কোনো যন্ত্রণা থাকে না, জামবাজের বাহু বন্ধনে থাকি, তখন ওর কথা ভেবে মনে মনে কষ্ট পাই। যখন গুলগুটি মন মরা হয়ে একা একা বসে থাকে, তখন ওর জন্যে আমার খুব কষ্ট হয়। নিজেকে নিজেই শাসন করি, ধিক্কার জানাই। গুলগুটির পাশে গিয়ে বসি, গল্প করি, ওর বাবা মা সবার কথা জিজ্ঞেস করি, নানা রকম গল্পে ওকে ভরিয়ে তুলি, সঙ্গ দিতে চাই। কিন্তু আমার সমস্ত দয়া মায়া ভালোবাসা ভাবনা শাসন সব যেন কোথায় কর্পূরের মতো উবে যায় যখন পৃথিবীতে নেমে আসে রাতের অন্ধকার। রাতের বেলা আমি যেন কোনো নারী থাকি না। তখন আমি নিজেকেই চিনতে পারি না। এক পাশবিক অত্যাচারের ভূমিকায় আমি অবতীর্ণ হই। হারিয়ে যায় আমার সভ্যতা ভব্যতা, আমার শিক্ষা, স্ট্যাটাস, সম্ভ্রমবোধ। অসভ্য উচ্ছৃঙ্খল উন্মত্ততায় আমি মেতে উঠি। গুলগুটিকে জামবাজের ধারে কাছেও ঘেঁষতে যেতে না দেওয়ার প্রবণতায় আমি উন্মাদ হয়ে যাই। যেন আমি যেন অন্ধ হয়ে যাই, যেন মহামূল্যবান কোনো সম্পত্তি চোরের হাত থেকে রক্ষার্থে বুক দিয়ে আগলে রাখা। দিন দিন আমি যেন কেমন অসুস্থ হয়ে যেতে থাকি। মাঝে মাঝে ভাবি
আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? রাতের অন্ধকারে ঘরের বিছানা সবাইকে শান্তি দেয়, আমার কাছে তা কেন যন্ত্রণাদায়ক হয়ে উঠল? রাত বিছানা কি আমার ফোবিয়া হয়ে দাঁড়ালো? বাড়ির সবার কাছে আমি এক আতঙ্ককারী হয়ে উঠতে থাকি। আমার সঙ্গে কথা বলতে সবাই ভয় পায়। রাতে শুয়ে জামবাজের উপর হাত দিয়ে রাখি, যাতে দূরে শোয়া গুলগুটির কাছেও যেতে না পারে। রাতে জল পর্যন্ত খাই না, যাতে বাথরুম যাওয়ার প্রয়োজন না হয়। এমন করে কাটতে থাকে আমার দিন ও রাত। দিনে আমি শান্ত, রাতে হয়ে উঠি উগ্রচণ্ডী। আমার মধ্যে থেকে স্নিগ্ধতা হারিয়ে যেতে থাকে, এক কঠোর কঠিন আবরণের মধ্যে ঢুকে যেতে থাকি আস্তে আস্তে। 1990 সালের জুলাই মাস। আমার ওষুধের দোকান সবে উদ্বোধন করেছি। একটা দুটো করে রুগীও আসে। মেহমান ঘরের পাশে একটা ছোট ঘর আবর্জনায় ভর্তি ছিল, সেগুলো সরিয়ে পরিষ্কার করে সেইটাকেই করেছি ওষুধের দোকান। একদিন দোকানে বসে আছি, হঠাৎ আবু এসে বলল, সাহেব কামাল, গুলগুটি প্লার কোর্তা যে বুম জাম আগা প্লার মরজ। অর্থাৎ, সাহেব কামাল, গুলগুটি বাপের বাড়ি যাবে, আমিও যাব, ওর বাবা মারা গেছে। আমি মুখে দুঃখ প্রকাশ করলাম, কিন্তু মনে মনে কোথায় যেন একটা শান্তি অনুভব করতে লাগলাম। ভাবলাম, যাক বাবা, এবার ঘরের ভাগ দিতে হবে না বেশ কিছুদিন। কেবল আমার ঘর থাকবে, আমার জামবাজ ও আমার ঘর। হঠাৎ নিজেকে খুব জঘন্য মনোবৃত্তির মনে হলো। ছি ছি সুমি, তুমি এত নীচ হয়ে গেছো? ওর বাবা মারা গেছে, তাতে তোমার কোনো দুঃখ নেই? তোমার ঘরের কথা ভাবছো? তুমি এত নীচ হতে পারলে? এমন নিম্নমানের তো তুমি ছিলে না। একটা মানুষের পৃথিবী থেকে চলে যাওয়াকে নিয়ে তোমার মনে কেবল পাওয়ার চিন্তাটাই বড় হয়ে দেখা দিল। গুলগুটির পিতৃবিয়োগ তোমাকে কি একটুও বিচলিত করেনি? তোমারও তো বাবা আছে। ছি, ধিক সুমি, মনকে উদার করো, এদের জন্য একটু ভাববার চেষ্টা করো। এরা, এই আফগানবাসী কি এতটাই খারাপ যে তাদের মৃত্যুতেও তোমার মনে কষ্টের প্রতিফলন হয় না? এই অসহায় মানুষগুলোর সুখ, দুঃখ, কষ্ট, এদের যন্ত্রণা, অনাহার, অনিদ্রায় তুমি কি একটু উপলব্ধি করো না? জীবনের শুরু থেকে যারা মৃত্যুর করাল থাবা থেকে নিজেদের বাঁচাবার জন্য প্রাণপণ লড়াই করে চলেছে, তাদের এই মৃত্যুতে তোমার কষ্ট হয় না? হয়, হয়, ভীষণ রকমের প্রতিক্রিয়া হয় আমার অন্তরে যদি কারোর মৃত্যুর খবর আমার কানে আসে। আমিও তো মানুষ। এই আফগানিস্তানের করুণ দুর্দশায় আমার অন্তরাত্মা গর্জে উঠতে চায়। এই সমস্ত রকম বন্ধ্যা দেশের অর্ধেকের বেশি মানুষ অনাহারে দিন যাপন করে। ক্ষেত মজুরের কাজ এখানে নেই, বাড়ির পরিচারিকার কাজ এদেশে নেই, কোনো কারখানা বা শিল্প এদেশে নেই। আছে কেবলই যন্ত্রণা। সে যন্ত্রণা আমাকে স্পর্শ করে, আনে যন্ত্রণা, দেয় কষ্ট। এখানে কারোর মন আবেগে ভাসে না, কারোর মুখে হাসি নেই, কেউ রাতের বেলা স্বপ্ন দেখে ভোরে জাগে না। এখানকার মানুষের কথা বলতে মানা, কোনো আনন্দ উৎসব করতে নেই। প্রচলিত বিধান এখন মানা নিষেধ, কারণ তালিবান এদেশের ভাগ্য বিধাতার আসন গ্রহণ করেছে। বেচারা গুলবদিন হেকমতিয়ার রাব্বানি সরকারের সঙ্গে যুদ্ধ করে জোর করে অন্যান্য দেশের মধ্যস্থতায় যে পদটা কেড়ে নিয়েছিল, তা হলো রাষ্ট্রপতির পদ। প্রধানমন্ত্রী রাব্বানি ছিলেন, মাসুদ আহমেদ শাহ ছিলেন সেনাধ্যক্ষ, আর হাজি রুস্তাম তাজিক জাতির যারা গ্লামজান নামে পরিচিত। কিন্তু রাব্বানি যে কি জাতির তা আমার জানা নেই। রাষ্ট্রপতি হয়েও গুলবদিন খুশি হলো না। পদ গ্রহণ না করে যুদ্ধের আয়োজন করে চারাশিয়াতে গিয়ে দখল করে বসে রইল রাব্বানি সরকারের সঙ্গে শত্রুতা করে। তবে এই দুই দলের দুই শক্তি যদি এক হতো বা থাকতো, তবে বোধহয় মোল্লা ওমর মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না।
যদিও উঠত, তবুও এক নয় করতে স্লোগান গাওয়ার পথ পরিষ্কার হতো কিনা সন্দেহ আছে। মধ্যযুগীয় একটা জঞ্জাল গোষ্ঠীকে গুলবদিন ও রাব্বানি জোট ঝেঁটিয়ে বিদায় করতে সক্ষম হতো। ভাঙনটাই ধরল শাসন ক্ষমতার মধ্যে। শত্রুর হাত থেকে কি করে আর রক্ষা করবে দেশকে? তার মধ্যে আবার জাতিতত্ত্ব দ্বিমত এসে হাজির হলো। নিজেদের ভুল ভ্রান্তির ফলস্বরূপ আজ এই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে আফগানবাসীদের। তখনও ডক্টর নাজিবুল্লাহ বন্দি জীবন যাপন করছে কাবুলের মাজার-ই শরীফে। রাশিয়া সরে গেছে, কিন্তু আমার ব্যক্তিগত মতে মনে হয় যদি কমিউনিজমকে আফগানবাসীরা প্রাধান্য দিত, তবে তালিবানের বর্বরতায় প্রাণ বিসর্জন দেওয়ার প্রশ্ন উঠত না। তাছাড়াও যদি বিভিন্ন মত না হয়ে প্রতি বিপ্লব হয়েও এক হতো, তাও দেশটার অস্তিত্ব সম্পর্কে এত চিন্তিত হওয়ার প্রয়োজন হতো না। এবং যদি পুস্তন সম্প্রদায়কে দূরে সরিয়ে না দিত, তবে ভালো হতো। কারণ দেশের মধ্যে 100 ভাগের মধ্যে 75 ভাগ মানুষ হচ্ছে পুস্তন, আর 25 ভাগ মানুষ বিভিন্ন জাতের মধ্যে ভাগ করা। অথচ রাব্বানি সরকারের মধ্যে কোনো পুস্তন জাতকে প্রাধান্য দেওয়া হয়নি। এর ফলে পুস্তনদের মধ্যে মতবিরোধ হয়, জাতীয়তাবাদের হিড়িক ওঠে। সেই হিড়িক দাঙ্গার দানা বাঁধতে থাকে মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে। তখন রাব্বানি সরকারকে ফেলার চেষ্টায় রত পুস্তনরা। মোল্লা ওমর পুস্তন সেই প্রথম বিদ্রোহ ঘোষণা করে, আহ্বান করে জঙ্গিদের পাকিস্তান থেকে, এবং সেই জঙ্গি গোষ্ঠীর নাম দেওয়া হয় তালিবান। এই তালিবানরা জাতীয়তাবাদকে বিনিষ্ট করার উদ্দেশ্যে এসে বর্বরতায় প্রতীক হলো। ঘর যত বেড়েছে, উঠোন ততই ছোট হতে থেকেছে। সমস্ত আফগানিস্তানে অসাধারণ পণ্ডিত খুঁজে একটাও পাওয়া যাবে না, কিন্তু অসাধারণ যোদ্ধা একাধিক পাওয়া যাবে, তা খোঁজার প্রয়োজন হবে না। যুদ্ধে রাব্বানি সরকারের পতন 1994 সালের শেষে অথবা 95 সালের প্রথমে আবার এক প্রস্থ যুদ্ধ শুরু হলো। এবার গ্রামের দিকে নয়, শহরে। খোদ প্রধানমন্ত্রী রাব্বানি ও মাসুদ আহমেদ শাহ এবং হাজি রুস্তামের সঙ্গে সরাসরি তালিবানের যুদ্ধ। শহরের অধিকাংশ মানুষ চলে গেল কাবুল ছেড়ে, কেউ পাকিস্তানে, কেউ বা দিল্লি, কেউ বা গ্রামে। 4 মাস পরে আবার এক বিধ্বস্ত যুদ্ধ। আচমকাই শুরু হয় এই কর্মকাণ্ড। শহরেই হোক আর গ্রামেই হোক, যুদ্ধ যুদ্ধই হয়। সেই দুর্বিষহ পরিস্থিতির প্রতিফলন আমাদের গ্রামে পড়ল। আমার জীবনে এমন দুঃখ, কষ্ট, বিপর্যয় দিয়ে ঘেরা হবে, তা কি কখনো আঁচ করতে পেরেছি কোনোদিন অতীতের সুন্দর স্বপ্ন মাখানো দিনগুলিতে? বর্তমানে যুদ্ধ বাধাতে আমি একেবারেই যেন ভেঙে পড়তে লাগলাম। আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম যে এ যুদ্ধ কোনো ভালো কিছু করার সংগ্রাম নয়। এ কেবল ক্ষমতা দখল ও ভয়ঙ্কর এক ধর্মের মধ্যযুগীয় কুসংস্কারের আবর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষকে বাঁধার চেষ্টা মাত্র। এ যুদ্ধ কোনো দারিদ্রতার বিরুদ্ধে কিংবা দেশের শান্তি প্রকল্পের বাসনা নয়। 1995 সালের আফগানিস্তানে চরম দুর্ভিক্ষ এবং আর্থিক অনটন দেখা দিল। টাকার বৈদেশিক মুদ্রার দাম চড়চড় করে এদেশে বাড়তে থাকে। হিন্দুস্তানের 1000 টাকায় এদেশে 1 লাখ টাকা পাওয়া যায়। সেই অনুপাতে জিনিসের দাম। মৃত্যু মুখে যেন সবাই পতিত হতে শুরু করলো। সকলে দেশান্তরিত হওয়ার পরিকল্পনা করতে লাগলো, কিন্তু যাবে কি করে? তালিবানেরা কড়া ফতোয়া জারি করেছে, দেশের বাইরে কেউ যাবে না, তাহলে তাদের মরতে হবে। এই দ্বিমুখী সংকটে মানুষ সব দিশেহারা হয়ে চিন্তায়, ভাবনায়, অনাহারে, উদ্বিগ্নতায়, ভাষা জ্ঞানহীনতায় সব ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে রইল। যুদ্ধ উত্তরোত্তর বেড়েই চলল। সঙ্গে চলল লুটপাট, গোপন হত্যা, প্রকাশ্যে হত্যা। খ্রিস্টান কিংবা
হিন্দুদের ধর্মান্তকরণ, নইলে হত্যা, ধর্ষণ, রাহাজানি। আগে রাশিয়ানদের ভয়ে ঘরে আলো জ্বালাতে পারত না, আলো দেখে পাছে বোমা ফেলে। এখন তালিবানের ভয়ে সবসময় দরজা বন্ধ করে রাখে, যাতে উঠতি বয়সের মেয়ে বউদের দেখতে না পায়। এই সংকটময় পরিস্থিতি যখন চলছে, সেই সময়েই আমি আমার বুদ্ধি বিচক্ষণতা কাজে লাগিয়ে ওই বর্বর তালিবানের নজর থেকে পালিয়ে গিয়ে পৌঁছেছিলাম পাকিস্তানে। তারপরেও অনেক সাধ্য সাধনা করে ফিরে এসেছি আমার দেশে। দেশের সুন্দর মানুষদের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষায় আমি তখন অন্ধ। ফিরে আসার পরে আমার স্বামীর সঙ্গে আমার মিল হয়ে গেল। এরপর তালিবান কাবুল দখল করল। রাব্বানি মাসুদ আত্মগোপন করল। বর্বরতার চরম পর্যায়ে গিয়ে ডক্টর নাজিবুল্লাহকে ফাঁসি দেওয়া হলো। তারপরেও মোল্লা ওমর ওসামা তালিবান কেন শান্তিতে আফগানে বাস করতে পারল না? কেন স্বৈরাচারী এক বর্বর জঘন্য সন্ত্রাসবাদী হয়ে পৃথিবীর কাছে পরিচিত হলো? যুদ্ধের পর্যালোচনা। যে শান্তির বাণী দিয়ে মানুষের মনে এক আনন্দ সঞ্চার করেছিল, কেন তার থেকে বিচ্যুতি ঘটল? কারণ একটাই, তা হলো কেবল আফগানিস্তান দখল করে তারা নিরস্ত্র হতে চায় না, তারা চায় সমগ্র বিশ্বে আত্মপ্রকাশ করতে। তার প্রথম ও প্রধান পদক্ষেপ হিসেবে আমেরিকা ও ভারতকে বেছে নিল। সর্বাগ্রে এই দুটো দেশকে যদি ধর্মের বেড়াজালে জড়াতে পারে, তবে অন্যান্য দেশ আর কোনো আপত্তি করবে না। তালিবান সমস্ত সন্ত্রাসের শীর্ষে অবস্থান করল। তাদের ভয়ে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে উঠতে লাগলো। তালিবানের হাতে পরাভূত হয়ে রাব্বানি, মাসুম, দোস্তাম অন্দরমহলে প্রবেশ করল। 1995 সালের রাব্বানি তালিবান যুদ্ধে পাকিস্তান সর্বতোভাবে সাহায্য করেছিল তালিবানদের। আমেরিকাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে তালিবানকে। সেই সময় যদি আমেরিকার রাব্বানি সরকারকে সামান্য সাহায্য করত, তবে তালিবানের ইতি হতো। আজ তারা যে সংখ্যক জনসমর্থন পাচ্ছে, সেই সমর্থন ছিল কি তাদের? পেত কি? 1990 থেকে 95 সাল পর্যন্ত লাদেন নামের কোনো লোক আফগানিস্তানের মাটিতে নিজের অবস্থান কায়েম করতে পারেনি। 1995 এর পর পাকিস্তান ও আমেরিকার মদতেই তালিবান নামক সংগঠন ও লাদেন সারা বিশ্বে আত্মপ্রকাশ করল। লোকবল, অর্থ ও অস্ত্র বলে তালিবান ফুলে ফেপে উঠল। ডক্টর নাজিবুল্লাহকে হত্যা করল কারা? তালিবান, নাকি তালিবানের নামের পিছনে পাকিস্তান? সমস্ত রকম সন্ত্রাসের সৃষ্টিকারী পাকিস্তানকে এখনো সন্দেহের বাইরে কেন রাখা হচ্ছে? বারবার প্রমাণ পাওয়া সত্ত্বেও পাকিস্তান কেন পার পেয়ে যায়? পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের সৃষ্টি হয়েছে যে, সে কথা সারা বিশ্বে আজ এক বাক্যে সবাই স্বীকার করবে। আজ নিজেদের ঘরে আঘাত লেগেছে বলে আমেরিকার টনক নড়ে উঠেছে, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ভারতের কাশ্মীরে হাজার হাজার মানুষকে আমরা হারিয়েছি। সেই হারানোর মূল্য কি আমেরিকার কাছে কিছু নয়? যখন আমেরিকায় আঘাত হানল, তখন আমেরিকা চিৎকার করতে আরম্ভ করল। এখানেই শেষ নয়, আফগানিস্তানে সন্ত্রাসের নায়কদের ধরতে যুদ্ধ শুরু করল। সাধারণ মানুষ প্রাণ হারালো, গৃহহারা হলো। ভৌগোলিক সুবিধার জন্য আজ পাকিস্তান আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়ে সমস্ত নিষেধাজ্ঞাকেও প্রতিহত করতে সক্ষম হলো। তাহলে কি ভেবে নিতে দ্বিধা আছে যে পাকিস্তানের তৈরি জঙ্গিরা এই নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ডের মাধ্যমে পাকিস্তানেরই সুবিধা ও ভালো করতে চাইছে? সাধারণভাবেই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, তা হলো আমেরিকার পেন্টাগন ধ্বংসের নায়করা কি সত্যি সত্যি লাদেনের প্রেরিত? যাই হোক, লাদেন কিন্তু আজ অনেক মানুষের কাছে হিরো।
তবে পাকিস্তানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা খুবই আশ্চর্য বলে মনে হয়। সন্ত্রাস তৈরি যখন করেছো, শেষ করবে। তবে কেন সাহায্য? নিষেধাজ্ঞা তোলা। সারা বিশ্ব একমাত্র লাদেন ও মোল্লা ওমরকে সর্বপ্রধান সন্ত্রাসবাদীর আড়ালে সর্বাধিক প্রধান সন্ত্রাস সৃষ্টিকারীকে দেখতে পাচ্ছে না, কিংবা চোখ কান বন্ধ করে আছেন। কে বেশি সন্ত্রাসবাদী, যে তৈরি করে নাকি যে সন্ত্রাস করে? মৌলবাদী সবসময়টাই ভয়ঙ্কর হয়, তবে ইসলাম মৌলবাদীর কাছে অন্যরা নরমপন্থী এবং লিবারেল। মুশারফ নিজেও কি সেই মৌলবাদিতার বাইরে যেতে সক্ষম হয়েছেন? যদি হয়েই থাকেন, তবে অত্যন্ত সংকটজনক মুহূর্তেও ইসলাম তার সর্বশেষ উক্তি হতে পারত কি? দেশের জঙ্গি মৌলবাদীদের বিক্ষোভ প্রশমিত করতে মুশারফ একই সঙ্গে ইসলামের ইতিহাসের নজির তুলে ধরেন এবং সেই সঙ্গে বলেন, মনে রাখতে হবে পাকিস্তানের বিপর্যয় হলে ইসলামেরও ক্ষতি হবে। আনন্দবাজার পত্রিকা, 20 সেপ্টেম্বর। পাকিস্তান আজ আবার একবার পার পেয়ে গেল ওসামা বিন লাদেনের আড়ালে। তালিবান প্রচার চালাতে একটু সময় নেয়নি যে লাদেন অজুহাত মাত্র, লক্ষ্য আসলে ইসলাম। তাহলে এখানে একটা প্রশ্ন স্বাভাবিক কারণেই হতে পারে যে আমেরিকার পেন্টাগনে আঘাত কি তবে কাফেরদের প্রতি? নমস্কার বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বের জন্য সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প।